নমস্কার, স্বাগত জানাই সবাইকে বিটিএন নিউজে। সাথে রয়েছে বিধি। দেখে নিচ্ছি আজকের বিশেষ খবর। আসাম বিশ্ববিদ্যালয়ের সামাজিক সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে সামিল কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। এডিআরই পরীক্ষা 29 অক্টোবর তৃতীয় শ্রেণীর নিযুক্তি পরীক্ষার জন্য নতুন এসওপি জারি। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের 205তম জন্মদিন উদযাপন শিলচর প্রেস ক্লাবে। জিপির সংখ্যা কমানোয় সোনাই সার্কেল অফিসের সামনে ধর্ণা ও প্রতিবাদী কর্মসূচি বিভিন্ন দল সংগঠনের। এইবারে বিস্তারিত খবর। আসাম বিশ্ববিদ্যালয়ের সামাজিক সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে সামিল হলেন কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। আসাম বিশ্ববিদ্যালয় স্টুডেন্টস ইউনিয়ন আয়োজিত সামাজিক সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে সামিল হলেন কেন্দ্রীয় বন্দর, নৌপরিবহন ও জলপথ মন্ত্রী তথা আসামের প্রাক্তন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। বিশ্ববিদ্যালয়ের সামাজিক সচেতনতা এবং যুব ক্ষমতায়নের সপ্তাহব্যাপী উদযাপন অনুষ্ঠানে সামিল হয়ে কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল উপদেশমূলক বক্তব্য উপস্থাপন করেন। এ বিষয়ে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে সর্বানন্দ সোনোয়াল বিশ্ববিদ্যালয়ের আরও উন্নতি কামনা করেন। পড়ুয়াদের উদ্দেশ্যে তিনি বলেন, এই বিশ্ববিদ্যালয়ের সম্মান যেন তারা বজায় রাখেন, নিয়ম নীতি মেনে যেন তারা চলাফেরা করেন। পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা পড়ুয়াদের মধ্যে যাতে সমন্বয়ের বার্তা থাকে, এই আহ্বান জানান তিনি। সকলো সন্মানিত সাংবাদিক বন্ধুসকলক মই আন্তৰিকতাৰে শ্ৰদ্ধাও জনাইছোঁ, ধন্যবাদ জনাইছোঁ। আপোনালোকে বহু কষ্ট কৰি অসমৰ সৰ্বাংগীন উন্নয়নৰ বাবে আপোনালোকে বাতৰি পৰিৱেশন কৰি আহিছে। আৰু আজি মই অসম বিশ্ববিদ্যালয় ছাত্ৰ একতা সভাই আমন্ত্ৰণ জনোৱা মৰ্মে এই যিটো ছ'চিয়েল ফেষ্টিভেললৈ মই আহিলোঁ। খুব ভাল হৈছে। ইয়াত প্ৰায় 6000 ছাত্ৰ ছাত্ৰীয়ে অধ্যয়ন কৰে সমগ্ৰ অসমৰ লগতে ভাৰতবৰ্ষৰ। এইটো সমন্বয় এটা ভেটি, বৰাক ব্ৰহ্মপুত্ৰ পাহাৰ ভৈয়ামৰ যিটো সমন্বয় শক্তিশালী ভেটি, গোটেই ভাৰতবৰ্ষৰ শক্তিশালী ভেটি। গতিকে এইটো এটা ইমান আনন্দৰ কথা যে এই বিশ্ববিদ্যালয়খনৰ ৰূপে উন্নতিৰ জখলাত বগাবলৈ সক্ষম হৈছে। আৰু ইয়াত বৰাক উপত্যকাৰ লগতে সমগ্ৰ ব্ৰহ্মপুত্ৰ বা পাহাৰ ভৈয়াম সকলো ঠাইৰ মানুহৰ ইয়াত অৱদান আছে। আৰু সমগ্ৰ ভাৰতবৰ্ষৰ জনগণেও আজি এই গোটেই গ্ৰুপটোত আন্তৰিকতাৰে সহযোগিতা আগবঢ়াইছে। মাননীয় প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদী ডাঙৰীয়াই কেন্দ্ৰীয় বিশ্ববিদ্যালয়খনক বিশেষভাৱে গুৰুত্ব প্ৰদান কৰাৰ বাবে আজি আমি এনেধৰণে আগুৱাই যাবলৈ সক্ষম হৈছোঁ। ষ্টুডেণ্টবিলাকক এটাই কথা কওঁ যে তেখেতসকলে এইখন বিশ্ববিদ্যালয়ৰ চৌহদত থাকি সকলো সময়তে বিশ্ববিদ্যালয়খনৰ গৰিমাটো, মৰ্যাদাটো যাতে অক্ষুণ্ণ ৰাখে, ইয়াৰ নিয়মানুৱৰ্তিতা, শৃংখলাবদ্ধতা, অনুশাসন সকলোৱে মানি চলে আৰু মৰম চেনেহৰ মাজতে সমগ্ৰ ভাৰতবৰ্ষৰ পৰা বিভিন্ন ঠাইৰ পৰা অহা ছাত্ৰ ছাত্ৰীৰ মাজত সমন্বয়ৰ যিটো শক্তি সেইটো বৃদ্ধি কৰে। 29 অক্টোবর অনুষ্ঠিত হতে যাওয়া তৃতীয় শ্রেণীর নিযুক্তি পরীক্ষার জন্য নতুন এসওপি জারি। পরীক্ষার্থীদের জন্য নতুন নির্দেশনা। 29 অক্টোবর রবিবার অনুষ্ঠিত হতে যাওয়া তৃতীয় শ্রেণীর নিযুক্তি পরীক্ষার জন্য নতুন এসওপি জারি করল রাজ্য সরকার। এসওপিতে পরীক্ষার্থীদের জন্য নতুন নির্দেশনা সামনে এসেছে। এডিআরই পরীক্ষার জন্য নতুন এসওপি প্রকাশ করল রাজ্য সরকার। নতুন এসওপি মোতাবেক পরীক্ষা শুরু 1.5 ঘন্টা পূর্বে পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হতে হবে এবং পরীক্ষা শুরু হওয়ার পর পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে পারবেন না কোনো পরীক্ষার্থী। এছাড়াও হাফ শার্ট স্যান্ডেল পরে পরীক্ষা কেন্দ্রে প্রার্থীদের উপস্থিত থাকার আহ্বান জানানো হয় এবং পরীক্ষার্থীদের সঙ্গে অ্যাডমিট কার্ড থাকা বাঞ্ছনীয় বলে নির্দেশে বলা হয়েছে। এছাড়াও পরীক্ষার্থীদের সঙ্গে থাকতে হবে উপযুক্ত পরিচয়পত্র। এদিকে গত পরীক্ষায় জলের বোতল সঙ্গে নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশে প্রার্থীদের নিষেধাজ্ঞা থাকলেও এবার পূর্বের ওই নির্দেশিকা পরিবর্তিত করা হয়েছে। এবার প্রার্থীরা লেভেল না থাকা স্বচ্ছ জলের বোতল পরীক্ষা কেন্দ্রে নিয়ে যেতে পারবেন। এদিকে পরীক্ষার পর প্রশ্নপত্র সঙ্গে নিয়ে যেতে পারবেন প্রার্থীরা।
তবে পরীক্ষা শেষে প্রার্থীদের অতিরিক্ত 5 মিনিট সময় পরীক্ষা হলে উপস্থিত থাকতে হবে বলে নির্দেশিকায় জানানো হয়েছে। আকসার উদ্যোগে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের 205তম জন্মদিন উদযাপন শিলচর প্রেস ক্লাবে। বাংলার নবজাগরণের অগ্রদূত, শিক্ষাবিদ, লেখক, সমাজ সংস্কারক হিসেবে পরাধীন ভারতবর্ষে যে বার্তা ছড়িয়ে দিয়েছিলেন বিদ্যাসাগর, তাতে দেশ গড়ার একটা ভিত্তি প্রতিষ্ঠিত হয়ে গিয়েছিল। বৃহস্পতিবার পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের 205তম জন্মদিন উপলক্ষে আকসার উদ্যোগে শিলচর প্রেস ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে এই অভিমত উঠে এসেছে। আকসা উপদেষ্টা অধ্যাপক নিরঞ্জন দত্তের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে আলোচনার বিষয় ছিল ভারতীয় সমাজ ব্যবস্থা এবং বিদ্যাসাগরের জীবন দর্শন। এই আলোচনা সভায় বক্তব্য উপস্থাপন করেন মুখ্য অতিথি আসাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক বিশ্বতোষ চৌধুরী। সম্মানিত অতিথি অধ্যাপিকা সুনন্দা নন্দী পুরকায়স্থ, প্রেস ক্লাবের সহ সভাপতি বিকাশ চক্রবর্তী, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শঙ্কর দে, আকসা উপদেষ্টা রূপম নন্দী পুরকায়স্থ প্রমুখ। নানা দিকে বর্তমান বিপন্ন সময়ে বিদ্যাসাগর অত্যন্ত প্রাসঙ্গিক, সকলেই এই অভিমত ব্যক্ত করেন। এই এত ছোট পৃথিবীর সন্তানেরা আমরা কি সত্যি করে বিদ্যাসাগরের নাম নেবার মতন দীক্ষা গ্রহণ করেছি, যোগ্যতা অর্জন করেছি? বোধহয় করিনি। রামেন্দ্র সুন্দর ত্রিবেদী 19 শতকের নয় 20 শতকের একজন বিখ্যাত প্রাবন্ধিক চিন্তাবিদ বলেছেন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এত বড় ও আমরা এত ছোট, তিনি এত সোজা ও আমরা এত বাঁকা যে তাহার নাম গ্রহণ আমাদের পক্ষে বিষম আস্পর্ধার কথা বলিয়া বিবেচিত হইতে পারে। ভাবুন, রামেন্দ্র সুন্দর ত্রিবেদী 20 শতকের প্রথমার্ধে রবীন্দ্রনাথের সমসাময়িক কালের একজন বিখ্যাত সাহিত্যিক। আই রিপিট ফর মাই ডটার্স, তোমরা মেয়েরা শোনো, কথাটা বলছি, আবার বলছি, কিন্তু আকসাকে কেন্দ্র করে আমাদের আস্পর্ধা আছে। আমরা বিশ্বাস করি বারবার মরা 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 বলতে বলতে যদি রাম 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 হয়, বিদ্যাসাগর 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 বলতে বলতে যদি একটা মানুষ, তার নাম আমরা কিন্তু অনেক সময় মনেই রাখি না। আজকে ভারতবর্ষের নারীরা যে শিক্ষার অধিকার পেয়েছেন, একমাত্র সেটার দাবিদার হলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তাই আজকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে নিয়ে যত আলোচনা হবে, যত সিম্পোসিয়াম হবে, সমাজ, দেশ, রাষ্ট্র তত উপকৃত হবে। সেই 200 বছর আগে যে চিন্তাধারা উনি করে গিয়েছিলেন, আজ তার সুফল আমরা পাচ্ছি। আজকে এই যে সতীদাহ প্রথা, সহমরণ বা অনুমরণ, সেটা বাধ্য করা হতো, তার বিরুদ্ধে তিনিও রাজা রামমোহন রায়ের পাশে ছিলেন। এবং আজকে ব্রিটিশ শাসনের সময় তিনি ব্রিটিশ শাসকদের প্রভাবিত করে যে সহমরণ বা অনুমরণ, যে সেটা অর্থাৎ বিধবা বিবাহ আইন পাশ করিয়েছিলেন, সেটা সম্পূর্ণ কৃতিত্বের দাবিদার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তিনি শুধু পণ্ডিতই ছিলেন না, বিশাল ব্যক্তিত্ব ছিলেন না, তিনি ছিলেন এই যে মেয়েদের অন্তরের জ্বালাটাকে অনুভব করা, সেটা কিন্তু তিনি করতে পেরেছিলেন। আমরা ছোটবেলাতে প্রত্যেকেই পাঠ্য বই পড়েছি যে বিদ্যাসাগরের যে বাল্যকাল, সেটা মোটেই মসৃণ ছিল না। নিদারুণ অর্থকষ্ট এবং নানান দুঃখ কষ্টের মধ্যে তাদের জীবন অতিবাহিত হতো। তবু তিনি কখনো হার মানেননি জীবনের কাছে। তার চরিত্রের একটি বিশেষ গুণ ছিল যে প্রচণ্ড জেদ, এবং যে কাজে তিনি বাধাপ্রাপ্ত হতেন সেটা করার জন্যেই তিনি দৃঢ় প্রতিজ্ঞ হয়ে থাকতেন। আমরা একটা ব্যাপার জানি যে এটা আমাদের সকলেই পড়েছি যে তখনকার সময়ে সংস্কৃত ভাষার বিশেষ কদর ছিল, এবং তার সঙ্গে উপার্জনের জন্যে ইংরেজি ভাষা শেখারও দরকার ছিল। তো একবার তিনি তার বাবার সঙ্গে, তিনি তখন বালক, পদব্রজে কলকাতায় এসেছিলেন, এবং কলকাতা আসার পথে মাইলস্টোন দেখে দেখে তিনি ইংরেজি
সংখ্যাগুলো শিখে ফেলেছিলেন। সেটাও কিন্তু একটা ইতিহাস প্রসিদ্ধ ব্যাপার, কারণ সেই সময়কারতে এবং একই দিনে তিনি সবকটা অক্ষর শিখে ফেলেছিলেন, সেটাও সাংঘাতিক কথা ছিল। তো সেভাবে তিনি আমাদেরকে প্রত্যেকটি সময়ে যে ইয়েগুলো দেখিয়েছেন, মানে তার যে শিক্ষা ব্যবস্থা, সেই শিক্ষা ব্যবস্থার যে ক্যারিকুলাম যেটা ছিল, সিলেবাস যেটা ছিল, সেটাও কিন্তু এখনকার সঙ্গে মিলে যায়। এখনকার সমাজ ব্যবস্থাতেও তিনি যে এখনকার যে শিক্ষা ব্যবস্থা, সেই শিক্ষা ব্যবস্থার সঙ্গে তার সময় যেমন আগে ছিল একটা বার্ষিক পরীক্ষা হতো, তারপরে সেই বার্ষিক পরীক্ষার পরে পর্যন্ত আর বাকিগুলো পরীক্ষা হতো না। ছেলেরা তখন পড়াশোনা বাদ দিয়ে বসে থাকতো, পরীক্ষার আগে মুখস্থ করতে শুরু করতো। এটা বাদ দিয়ে তিনি যে ষান্মাসিক পরীক্ষা এবং অন্যান্য পরীক্ষা যখন মানে এরকমভাবে আমাদের এখানে হয়, সেই ব্যবস্থা তিনি অনেক আগেই চালু করেছিলেন। জিপির সংখ্যা কমানোয় সোনাই সার্কেল অফিসের সামনে ধর্ণা ও প্রতিবাদী কর্মসূচি বিভিন্ন দল সংগঠনের। ডিলিমিটেশনে সোনাই সমষ্টিতে জিপির সংখ্যা কমানোয় সোনাই সার্কেল অফিসের সামনে ধর্ণা ও প্রতিবাদী কর্মসূচি বিভিন্ন দল সংগঠনের। ডিলিমিটেশনের ক্ষেত্রে সোনাই সমষ্টিকে বৈষম্য করার অভিযোগ এনে প্রতিবাদী ধর্ণায় বসলেন বিরোধীরা। বৃহস্পতিবার সকাল 9টা থেকে সোনাই সার্কেল অফিসের সামনে হাতে প্লাকার্ড নিয়ে প্রতিবাদী ধর্ণায় বসেন কংগ্রেস, এআইইউডিএফ সহ বিভিন্ন সংস্থা সংগঠনের কর্মকর্তারা। ডিলিমিটেশনের খসড়ায় 24টি জিপি থেকে কমিয়ে 18টি করায় ক্ষোভ বিরাজ করছে সোনাইয়ে। এসওপিকে উপেক্ষা করে মন গড়া ডিলিমিটেশনের খসড়া প্রস্তুতের গুরুতর অভিযোগ উঠেছে। এদিন প্রতিবাদী ধর্ণায় ডিলিমিটেশনের চূড়ান্ত তালিকায় অন্তত 24টি জিপি বহাল রাখার দাবি জানানো হয়েছে। এই দাবি না মানলে পরবর্তীতে গণতান্ত্রিকভাবে বৃহৎ আন্দোলন গড়ে তোলা হবে বলে হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা। উপস্থিত রয়েছেন আমাদের গ্রামে গঞ্জে এই সরকারের বিরুদ্ধে প্রচার চালাতে হবে যে আমাদেরকে কিভাবে ষড়যন্ত্র করে এই সরকার অর্থনৈতিকভাবে করে দেওয়ার চক্রান্ত চালাচ্ছে। আমি সবাইকে অনুরোধ করছি, আমরা প্রচার চালাবো, আমরা চাঁদা সংগ্রহ করার আগে করবো, আমরা হাঁস মুরগি বিক্রি করে হলেও এই সংগ্রাম চালিয়ে দেবো আমাদের অস্তিত্ব। এইটা আমি মনে করি অত্যন্ত দুর্ভাগ্যজনক। আজকে সোনাই জনগণ হয়ে সেই সোনাই বিধানসভার সুরক্ষার স্বার্থে, সোনাই বিধানসভা ঐতিহ্য রক্ষার স্বার্থে আমরা একটি প্রতিবাদ করতে হচ্ছে। আমাদের কাছাড়ে অন্যান্য বিধানসভা এলাকার সঙ্গে যদি তুলনা করা হয়, আমাদের সোনাইয়ের সাথে চরম বৈষম্যতা করা হয়েছে। যেমন লক্ষ্মীপুর কনস্টিটিউয়েন্সিতে ওনাদের ডিলিমিটেশনের পর ওনাদের জিপি আগে ওনাদের জিপি ছিল মাত্র 24টি জিপি, আজকে হয়েছে 31টি জিপি। আমাদের সোনাইতে এই জিপি ডিলিমিটেশনের আগে সর্বমোট জিপি ছিল 24টি, তা কেন কমিয়ে আজকে 18টি জিপি হলো, তার প্রশ্ন আমি করতে চাই। আসাম পঞ্চায়েত রাজ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে পরিষ্কারভাবে বলা হয়েছে যে এই যে জনবিন্যাসগুলো যাতে সবকিছু দেখে ডিলিমিটেশন তৈরি করা হয়। তাছাড়া ডেন্সিটি অফ পপুলেশন, জিওগ্রাফিক্যাল বাউন্ডারি, কম্প্যাক্টনেস, ন্যাচারাল ব্যারিয়ার, সেগুলো দেখা উচিত, কিন্তু সেগুলো সম্পূর্ণরূপে দেখা হয়নি। তাই আমরা প্রতিবাদী ঐক্যের মঞ্চে আজকে আমরা এখানে অবস্থান ধর্মঘটে উপস্থিত হয়েছি এবং আগামী দিনে যে ফাইনাল লিস্ট প্রকাশিত হবে 27 তারিখ, সেটা যদি ফাইনাল না করা হয় এবং সোনাই সমষ্টির 6টি জিপি যদি পুনরুদ্ধার না করা হয়, তাহলে আমরা দফায় দফায় আন্দোলন চালিয়ে যাব। আজকে আমরা সার্কেল অফিসে জেলা শাসককে উদ্দেশ্য করে একটি চরমপত্র দেব এবং যদি আমাদের দাবি পূরণ না করা হয় তাহলে আমরা দফায় দফায় আন্দোলন করব। আসাম বিশ্ববিদ্যালয়ের নন টিচিং কর্মচারী সমিতির আন্টিয়া উদ্যোগে আক্রোশ র্যালি কর্মসূচি পালন। আসাম বিশ্ববিদ্যালয় নন টিচিং কর্মচারী সমিতির AUNTA উদ্যোগে বৃহস্পতিবার ক্যাম্পাসে আক্রোশ র্যালি অনুষ্ঠিত হয়েছে। এই প্রতিবাদ সমাবেশটি মূলত বিকেল 3টে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, তবে কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের আগমনের কারণে দুপুর 12:30টায় স্থানান্তরিত হয়। হাজারো কর্মচারী বিশ্ববিদ্যালয়ের গেট থেকে শুরু করে প্রশাসনিক ভবনের দিকে মিছিল করে পুরনো পেনশন স্কিম OPS পুনরুদ্ধারের দাবিতে স্লোগান দেন। 2004 সালের 1 জানুয়ারি থেকে যারা নিয়োগপ্রাপ্ত তাদের জন্য নতুন পেনশন স্কিম NPS কার্যকর হয়েছে। কর্মচারীরা বলেন, এক দেশ এক নির্বাচন নীতির মতো সরকারকে এক দেশ এক পেনশন নীতি গ্রহণের আহ্বান জানান। তারা আত্মবিশ্বাসী যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও তার NDA সরকারের মাধ্যমে তাদের দাবিগুলি মেনে নেওয়া হবে। OPS लेके रहेंगे, no NPS, no UPS, only OPS, only OPS। আমাদের 2003 ডিসেম্বর পর্যন্ত যারা চাকরি পেয়েছে ওনারা ওল্ড পেনশন স্কিমের আওতায়,
জানুয়ারি 2004 থেকে 1 জানুয়ারি 2004 থেকে যাদের চাকরি হয়েছে ওদেরকে এনপিএস দেওয়া হয়েছে। ওটা শুধু আমাদের ইউনিভার্সিটির প্রবলেম না, সমস্ত ভারতবর্ষের প্রবলেম। আমাদের দাবি হচ্ছে গিয়ে যে এখানে ডিসক্রিমিনেশনটা ঠিক না। আমি 2004-এর আগে জয়েন করেছি, আমি ওল্ড পেনশন স্কিম উপভোগ করব, কিন্তু 2004-এর পর যাদের সাথে আমরা কাজ করছি ওনারা যে এনপিএস পাবেন কিংবা ইউপিএস যেটা নতুন একটা এসছে, যদিও নোটিফাই হয়নি, ওটাতে আমাদের অনেকের লস হবে। সোশ্যাল সিকিউরিটি বলতে কিছু থাকবে না। ওটা আমরা দেখে নিয়েছি, আমাদের 1-2 জন রিটায়ার করে গেছে এনপিএসে, ওনারা কী পাচ্ছেন ওটা দেখে আমরা খুব চিন্তিত। আমাদের দুটো অর্গানাইজেশন আছে সেন্ট্রাল লেভেলে, একটা হচ্ছে গিয়ে ইন্ডিয়ান পাবলিক এমপ্লয়িজ ফেডারেশন, আর একটা হচ্ছে গিয়ে ন্যাশনাল মুভমেন্ট ফর ওল্ড পেনশন স্কিম। তো আইপিএসএফ যেটা বলেছি আমি, ওটা ডাকে আমরা 12 জানুয়ারিতে যন্তর মন্তরে আমরা আমাদের ডেলিগেশন পাঠাই ওখানে, আমাদের এক্সিকিউটিভ কমিটির ডিসিশন অনুসারে ওখানে গিয়ে যন্তর মন্তরে আমরা আমাদের ওটা তুলে ধরেছি। তারপর ন্যাশনাল মুভমেন্ট ফর ওল্ড পেনশন স্কিমের ডাকে সমস্ত, আজকে কিন্তু শুধু আসাম বিশ্ববিদ্যালয় হচ্ছে না, ওটা সমস্ত ভারতবর্ষে হচ্ছে, বিভিন্ন কোনায় কোনায়। এখানে স্টেট গভর্নমেন্ট বলুন আর সেন্ট্রাল গভর্নমেন্ট বলুন, অটোনমাস বলুন, সব এক প্ল্যাটফর্মের নিচে। আমাদের এনপিএস চাই না, আমাদের ইউপিএস চাই না, আমাদের চাই শুধু ওল্ড পেনশন স্কিম। 1 নেশন 1 পেনশন, আর সরকার তো চাইছে টাকা বাঁচাইতে যে 1 নেশন 1 ইলেকশন, তো এটার সঙ্গে আরেকটা সন সেটা হচ্ছে গিয়ে পেনশন। তো আমরা চাই পেনশন। असम विश्वविद्यालय कर्मचारी संघ जो आंटिया है आज आक्रोश रैली में शामिल होकर सरकार के ऊपर ये दृष्टि आकर्षण करना चाहती है कि सामाजिक निरापत्ता जरूरी है और ये स्कीम कर्मचारी के विरुद्ध है। नया पेंशन स्कीम, पुरानी पेंशन स्कीम जो लागू करने की हमारी मांग है। और ये आक्रोश रैली में ओल्ड पेंशन स्कीम जो हमारे विस्तृत रूप से सेक्रेटरी महोदय ने कहा है कि वो पेंशन ही है, लेकिन न्यू और पेंशन पुराना में ये है। तो जिस तरह स्वतःस्फूर्त भावे ये लोग समर्थन किए हैं, ये बहुत ही सकारात्मक है और मुझे विश्वास है कि ये रैली दिल्ली तक गूंजेगी और ये हम सफल होंगे। তাজিল খানের বেআইনি কার্যকলাপে অতিষ্ঠ বৃহত্তর মধুরবন এলাকার জনগণ, সদর থানায় স্মারকলিপি প্রদান স্থানীয়দের। শিলচর শহর সংলগ্ন মধুরবন ওয়াটার ওয়ার্কস রোডের যুবক তাজিল খানের অত্যাচার ও বেআইনি কার্যকলাপে অতিষ্ঠ হয়ে বৃহস্পতিবার শিলচর সদর থানায় একটি স্মারকলিপি প্রদান করল বৃহত্তর মধুরবন এলাকার জনগণ। তারা তাজিল খানের বিরুদ্ধে অতি সত্বর বিহিত ব্যবস্থা গ্রহণের আবেদন জানিয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন। ঘটনার বিবরণ তুলে ধরে স্থানীয়রা জানান, তাজিল খান একজন দুষ্ট প্রকৃতির লোক। দীর্ঘদিন ধরে তিনি স্থানীয় মানুষকে নানাভাবে হয়রানি করে আসছেন। চুরি ডাকাতি থেকে শুরু করে যাবতীয় বেআইনি কার্যকলাপে তাজিল খান জড়িত রয়েছেন বলে অভিযোগ স্থানীয়দের। শুধু তাই নয়, স্থানীয় কালীবাড়ি চরে বসবাসকারী হিন্দুদের সঙ্গেও সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর মতো বিভিন্ন ঘটনায় তাজিল খান জড়িত রয়েছেন বলে জানিয়েছেন স্থানীয়রা। এলাকার মহিলা ও যুবতীরা নদীতে স্নান করতে গেলে তাজিল খান তাদের সঙ্গে অশ্লীল আচরণ করে থাকেন বলেও এদিন অভিযোগ করেছেন এলাকার সচেতন জনগণ। উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন এলাকার ভুক্তভোগী জনগণ। এইসব আছে কি স্বভাব আছে, তাছাড়া হকাররা ফুচকা আল্লাহ, বেড়মজা আল্লাহ, মাসাল্লাহ থেকে আরম্ভ করে এবং নদীতে যারা স্নান করা যায় তাদের সঙ্গে পর্যন্ত এমনভাবে নির্যাতন করে আর কি, তার মানে কল্পনীয় কথাবার্তা নাকি এইরকমভাবে অত্যাচার করে গিয়ে। তারপরে তার বাড়িতে আমরা বিচার অনেকবার কয়েক বছর থেকে প্রায় 5-7 বছর আগে থেকে তার বিচার দেওয়ার পরে কিন্তু সেখানে কোনো সুরাহা হয় না। আজকে আমরা কথাবার্তা সঙ্গে সঙ্গে যে কোনো মানুষ জানে যে তার সঙ্গে কথাবার্তা করলেও কিন্তু কিন্তু দালুই একটা বাড়ে। এই অবস্থায় আমরা আজকে সদর থানায় এসে আমরা একটা মেমোরেন্ডাম দিলাম। 2 দিন আগে আরও 2টা কেসও হয়ে গেছে তার নামে। আমিও একটা দোকানের উপরে বাধা দেওয়ার কারণে দোকানে গিয়া উঠিয়া তার গদ্দির মধ্যে উঠিয়া গিয়া এই দোকানদারের তার ক্যাশ বাস্ক লাত মারিয়ে ফেলাইয়া টাকা করেছে, জিনিসপত্র নিছে গুন্ডারাজ। এই অবস্থায় গিয়ে যে কোনো সময় গিয়ে আমরা এলাকার শান্তি সম্প্রীতি রাখার লাগে গিয়ে আমরা আজকে সদর থানায় এসেছি। আমরা সদস্য স্যারের কাছে রিকোয়েস্ট করছি, আমরা আশা আছে ওসি স্যার যে কোনো সময় এটা পদক্ষেপ নেবেন। অত্যাচার তো ওরকম করে, যেমন নদীর কেনে তারার বাসার কেনে নদীর যাওয়া লাগে, কেউ যদি কিছু মাতে হে তো মারধর করে, তারপরে এক্সট্রা কিছু হওয়ার পরে হে তার বাই আছে 3-4টা সবে দালইয়া বাড়ি যায়। যে কোনো সময় যে কোনো মানুষের লগে কিছু হওয়ার পরে অত দালইয়া বাড়ি যায় তারার লাগি আর কি মানুষ একটা আতঙ্কত আছে আর কি হে কোন সময় দালইয়া আই যাব মারি দিব কিছু হওয়ার নাই। ছেলেটা হইল গিয়া নাম হইল গিয়ে তাজিল খান,
আর হে হইল কি শ্রমিকও কাজ করে। প্রশাসনের কাছে একটাও দাবি জানাই, কারণ হইল কি মানুষদের এখানে এই তো যে কোনো সময় মারধর করতে পারে। আমরা প্রশাসনের কাছে একটাও দাবি করি দেন, তারাই জেলা এরকম কোনোদিন করে না, বা প্রশাসনের বাকি কীরকম করা লাগে আমরা তো এটা জানি না। আমরা অ্যারেস্ট করা হইতো বা প্রশাসনের যত কাজ আছে ওটা করা হইতো। আমরা তো হইলাম কি এখানোর স্থায়ী বাসিন্দা, আমরা যখন অত প্রবলেম হইতে বাইরে যারা আছে এখানে বাইরের মানুষও আছে, তারা হে রোজ নির্যাতন করে। মানুষ বাসা বাসা আর কি একটা দায় আছে তার লাগিন, যে কোনো সময় লইব। এর মাঝে আর তার বাইন আছে, তারা সবে লইলি বইল কি দা কুড়াল লইয়া বাড়ি যাব। আমরা প্রশাসনের দাবি দেন তারে অ্যারেস্ট করা হোক, তারে একটা হেবালা একটা শাস্তি পাও, না হয় আমরা বৃহত্তর একটা আন্দোলন করবো। তা না আইমু এখন আজকে আমরা আইছি 20-25 জন, পরে আমরা 100 জন মানুষ আইমু। পিডব্লিউডি এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের সভা বানচাল করতে একদিন আগে শ্রমিকদেরকে বিভ্রান্তিমূলক লিফলেট বিতরণ ঘিরে সরব হলেন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক। পূর্ত বিভাগের দুটি সংস্থার মধ্যে অন্তর্কন্দল ফের প্রকাশ্যে এলো। পিডব্লিউডি এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের সভা বানচাল করতে একদিন আগে শ্রমিকদের বিভ্রান্তিমূলক লিফলেট বিতরণ ঘিরে সরব হলেন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক পার্থ সারথী দে। আজ বৃহস্পতিবার শিলচরে সংবাদ সম্মেলন ডেকে ওই লিফলেটে উত্থাপিত অভিযোগের সত্যতা নিয়ে প্রশ্ন উত্থাপন করেন, চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে এসব অভিযোগের সত্যতা প্রকাশ্যে আনার দাবি জানান। এছাড়াও এদিন এক বিশেষ সভা করে পার্থ সারথী দে সাধারণ সম্পাদক পদ থেকে পদত্যাগ করেন। এদিকে তার পদত্যাগের পর সাধারণ সম্পাদক মনোনীত করা হয় বাবু সিংকে। এদিনের সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অশোক তরু দত্ত, শ্যামল সূত্রধর, নৃপেন্দ্র রায় সহ অন্যান্যরা। একটা সাধারণ সভা পূর্ত কর্মচারী সংস্থার তরফ থেকে একটা সাধারণ সভা আমরা করেছি। সেই সাধারণ সভাতে আমাদের বেশ কিছু এমপ্লয়িদের এবং শ্রমিক কর্মচারীদের সাথে আমরা অনেক চিন্তাধারা আমরা করেছি। বিশেষভাবে আমাদের পূর্ত বিভাগ অনেক মাস্টার কর্মীদের চাকরি স্থায়ীকরণের জন্য বাকি রয়েছে। এ ব্যাপারে সঠিক পদক্ষেপ গ্রহণ খুবই জরুরি, তাই আমাদের উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে অগ্রাধিকার ভিত্তিতে। দ্বিতীয়ত, আমরা গতকালকে এবং 10-12 দিন আগে, বিশেষ করে গতকালকে আমরা একটা লিফলেট আমরা দেখেছি যে আজকের মিটিংয়ে সবাই তো বলা হয়েছে না আসার জন্য। তো আমরা এটা এই সংস্থার থেকে তীব্র সেটা আমরা আপত্তি এবং আমরা সেটা অপোজ করছি যে ওনাদের যে সমস্ত এখানে বক্তব্য টেনেছেন, আজকে সাংবাদিক সম্মেলনে আমরা যারা নাকি সাংবাদিক ভাইরা এসছেন ওদেরকে আমরা লিখিতভাবে সমস্ত কিছুর উত্তর আমরা দিয়ে দিয়েছি এবং অনুরোধ করেছি আমরা ওনাদেরকে সেটা যাতে আমাদের চিন্তাধারা এবং সেটা আগামী কালকে যে পত্রপত্রিকাতে যে নিউজ যেটা বেরোবে সেটা যাতে উত্তর হিসাবে সেটা ওনারা বের করেন। রিফ্লেটে আমরা যেটা দেখেছি সেই রিফ্লেটে কথা অনুযায়ী আমরা প্রশ্ন রাখছি যে বিগত দিনে যে রেস্ট হাউসে যে মিটিং হয়েছিল ওদের যে সংগঠন সেটার যে বৈধ এবং রিনিউয়াল সরকার থেকে সেটা পত্রপত্রিকার মারফত নয়, জনসম্মুখে সেটা প্রকাশ করার জন্য এবং লিফলেটে আরও যে সমস্ত জিনিস সেখানে এসছে আমরা এখানে বৈদ্যুতিক সাংবাদিক ভাইদেরকে আমরা প্রত্যেকটির আমরা উত্তর আমরা উইথে ডকুমেন্ট আমরা হস্তান্তর করেছি এবং সাথে সাথে সর্বসম্মতিক্রমে বাবু সিং আগামী এই কমিটি নূতন সাধারণ সম্পাদক উনি নির্বাচিত হয়েছে। এই যে পূর্ত কর্মচারী সংস্থা, সেই সংস্থার যে বৈধ নথিপত্র সেটা আমরা আমাদের বৈদ্যুতিক সাংবাদিক ভাইদের হাতে আমরা তুলে দিয়েছি। সরকার থেকে সেটা এই সংস্থা হওয়ার জন্য সরকার থেকে জায়গা অ্যালটমেন্ট হয়েছে এবং সরকারি আমলারা সে জায়গা আমাদেরকে হস্তান্তর করেছে। আমাদের এই সংস্থার নির্ধারিত আমাদের ব্যাংক অ্যাকাউন্ট আছে এবং সরকারের টাকা দিয়ে আমাদের এই সংস্থার অফিস ওনারা সরকারি অফিসাররা বানিয়ে দিয়েছেন। আরও বিভিন্ন ইলেকট্রিক কানেকশন সরকারি অফিসাররা সরকারের তরফ থেকে এই সংস্থাতে ওনারা লাগিয়ে দিয়েছেন। এছাড়াও আরও বিভিন্ন ধরনের আমাদের এই সংস্থার পূর্ত কর্মচারী সংস্থার কানেকশনে অনেক ডকুমেন্ট আমাদের কাছে আছে। আমরা বৈদ্যুতিক সাংবাদিক ভাইদেরকে আমরা সেটা দিয়ে দিয়েছি আজকে। এবারের পুজোয় দুর্গা প্রতিমা প্রতিযোগিতা ও সেরা প্রতিমা শিল্পীদের জন্য বিশেষ পুরস্কারের আয়োজনে বরাক আর্ট অ্যান্ড ক্রাফট সোসাইটি।
বড়া আর্ট অ্যান্ড ক্রাফট সোসাইটির পক্ষ থেকে 2024 দুর্গা প্রতিমা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এছাড়াও বিশেষ আকর্ষণ হিসেবে থাকবে সেরা প্রতিমা শিল্পীদের জন্য পুরস্কারের ব্যবস্থা। আজ বৃহস্পতিবার শিলচরে এক সাংবাদিক সম্মেলন করে এর কথাগুলো জানান সংস্থার কর্মকর্তারা। উপস্থিত ছিলেন সোসাইটির প্রদীপ আচার্য, অরুণ কুমার পাল, গৌতম ঘোষ সহ অন্যান্যরা। বক্তারা জানান এবারের দুর্গা প্রতিমা প্রতিযোগিতায় 4টি বিভাগে পুরস্কার দেওয়া হবে এবং একটি বিভাগে 3টি করে পুরস্কার থাকবে। এছাড়াও ডিসিপ্লিনের জন্য থাকবে বিশেষ পুরস্কার। এদিকে কর্মকর্তারা জানান দীর্ঘ 18 বছর ধরে বড়া আর্ট অ্যান্ড ক্রাফট সোসাইটি তাদের যাত্রায় সফলভাবে দীর্ঘ পথ অতিক্রম করতে পেরেছে। তারা জানান গত বছর তারা বিশেষ কিছু কারণে প্রতিমা প্রতিযোগিতা থেকে বিরত ছিলেন, কিন্তু এবার বিভিন্ন পুজো কমিটির অনুরোধে সাড়া দিয়ে তারা আবারও দুর্গা প্রতিমা প্রতিযোগিতার আয়োজন করতে যাচ্ছেন। এক্ষেত্রে প্রতিটি কমিটিতে তাদের সঙ্গে যোগাযোগ করে প্রতিযোগিতায় অংশগ্রহণের আর্জি জানান তারা। মানে চুজ করে আমরা পুরস্কার দেব। এক একটা বিভাগে 3টি করে পুরস্কার থাকবে। উপরন্তু থাকবে সর্বোপরি একটা থাকবে মানে অলরাউন্ডার একটা থাকবে, আর একটা থাকবে ডিসিপ্লিন। আমরা প্রতি বছর এইভাবেই করে থাকি। আধুনিক প্রতি বিভাগে ফার্স্ট সেকেন্ড থার্ড থাকবে। হ্যাঁ, ফার্স্ট সেকেন্ড থার্ড থাকবে। এছাড়া থাকবে একটা অলরাউন্ড মানে সর্বোপরি একটা থাকবে, আর একটা ডিসিপ্লিনের থাকবে। আমি চাই যে আপনারা আমাদের আমরা বড়া আর্ট অ্যান্ড ক্রাফট সোসাইটি এই অঞ্চলে যে দুর্গা প্রতিমা প্রতিযোগিতা এবং সাথে সাথে যারা প্রতিমা শিল্পী তাদেরকেও আমরা পুরস্কৃত করি। আমাদের এখানেই একটু বিশিষ্টতা, আরও বিভিন্ন সংগঠন এটা করে থাকে, কিন্তু আমাদের যে প্রতিযোগিতাটা হয় সেই প্রতিযোগিতাতে আমরা এক তো শুধু দুর্গা প্রতিমার উপরই প্রতিযোগিতা থাকে, অন্য কোনো বিষয় আমরা নেই না। আর সেই দুর্গা প্রতিমা যে সমস্ত প্রতিমাগুলো পুরস্কারের জন্য মনোনীত করা হয়, সেই প্রতিমার যে শিল্পীরা, সেই শিল্পীদেরকেও আমরা পুরস্কৃত করি। তো দীর্ঘ বড়া আর্ট অ্যান্ড ক্রাফট সোসাইটি শিল্পীদের সম্মান দেওয়ার জন্য আমরা এই আয়োজনটা করেছি। আজকে 18 বছর হলো আমরা দেখেছি যে শিল্পীরা কতটুকু উৎসাহ। আজকে বাইরের থেকে যারা আসে, বাইরে থেকে যখন আমাদের এখান থেকে সম্মানটা নিয়ে যায়, তখন তারা খুব আনন্দিত হয় এবং ওই জায়গার মানুষও আমাদের বড়া উপত্যকার বেশ সম্মান তারা করে। সেই ক্ষেত্রে আমরা এটাকে প্রতিযোগিতা বলি না, আমরা বলি শিল্পী সম্মাননা। শিল্পী সম্মাননা দেওয়ার জন্য আমাদের এই দুর্গা প্রতিমা প্রতিযোগিতা। গোসাইপুর দুর্গানগর জিপির 3টি ওয়ার্ড কেটে দুধপাতিল জিপিতে অন্তর্ভুক্ত করায় অসন্তুষ্ট গ্রামবাসী। উধারবন সমষ্টির গোসাইপুর দুর্গানগর জিপিতে এক গাঁও সভা অনুষ্ঠিত হয়। উল্লেখ্য যে ডিলিমিটেশনের গাঁও পঞ্চায়েতের নতুন খসড়া তালিকায় গোসাইপুর দুর্গানগর জিপির দুর্গানগর পার্ট 1, দুর্গানগর পার্ট 2 ও চৈলতাকান্দি রেভিনিউ ভিলেজ গোসাইপুর দুর্গানগর জিপি থেকে বাদ দিয়ে দুধপাতিল জিপিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। এর জন্য এই 3টি ওয়ার্ডের জনগণ প্রায় 6 থেকে 7 কিলোমিটার দূরে দুধপাতিল জিপিতে যেতে হবে এবং প্রচুর অসুবিধার সম্মুখীন হতে হবে। এই বিষয়ে উধারবন্দের বিধায়ক মিহিরকান্তি সোমের সঙ্গে আলোচনাক্রমে শিলচর জেলাশাসক কার্যালয়ে হিয়ারিং করা হয়। গ্রামবাসীর অভিযোগ, একটি দুষ্ট চক্র তার নিজস্ব স্বার্থের জন্য ওই দিন হিয়ারিং সম্পূর্ণ হয়নি। এদিন গ্রামবাসীরা জেলা শাসকের দৃষ্টি আকর্ষণ করে বলেন, গোসাইপুর দুর্গানগর জিপি থেকে যে 3টি ওয়ার্ড দুধপাতিল জিপিতে অন্তর্ভুক্ত করা হয়েছে, সেই 3টি ওয়ার্ড পুনরায় গোসাইপুর দুর্গানগর জিপিতে বহাল রাখার জন্য আর্জি জানান। গোসাইপুর দুর্গানগর গাঁও পঞ্চায়েতের অন্তর্গত দুর্গানগর প্রথম দ্বিতীয় ও নতুন একটি রেভিনিউ ভিলেজ, এটা হয় চলিতাকান্দি রেভিনিউ ভিলেজ। এই 3টি ওয়ার্ডকে দুধপাতিল গাঁও পঞ্চায়েতের অন্তর্ভুক্ত গোসাইপুর দুর্গানগর গাঁও পঞ্চায়েত থেকে বাদ দিয়ে আমাদের এখান থেকে প্রায় 6-7 কিলোমিটার দূরত্ব দুধপাতিল জিপিতে অন্তর্ভুক্ত করায় আমাদের এলাকার এই জনসাধারণের বেশ অসুবিধা হইতেছে। তাই আমরা গত 3-4 দিন আগে আমাদের মাননীয় উধারবন্দের বিধায়ক শ্রী মিহিরকান্তি সোম তার হস্তক্ষেপ কামনা করেছি, তার দৃষ্টি আকর্ষণ করেছিলাম। তিনি আমাদের বলেছেন আপনারা কি জেলা ডিপুটির কোনো
কমপ্লেন জানিয়েছি, আমরা কাছে জানাইছি। এরপরে গিয়া পরের দিন এটার একটা হেয়ারিং হয়েছে গত পরশু দিন। হেয়ারিংয়ের সময় আমাদের মাননীয় বিধায়ক দিনভর ছিল আমাদের সঙ্গে তাকিয়া তিনি মোটামুট একরকম একটা আমাদের প্রায় 90% আমাদের আশা দিয়েছেন এটা হবে। কিন্তু এদিন মাত্র দুইটি দুষ্টিচক্রর কারণে এটি সম্পূর্ণ হয়নি। তাই মাননীয় বিধায়ক আমাদেরকে আবার আশ্বাস দিয়েছেন আমাদের এটা প্রায় হবে। তাই আমরা এটা মাননীয় বিধায়কের পুরা আশ্বাস এবং আশা ভরসা রেখেছি তিনি আমাদের এটা আমাদের গোসাইপুর দুর্গানগর জিপিতে আমাদের এই 3টি ওয়ার্ডকে পুনর্বহাল করে দিবেন। সোনাইর চাঁদপুর জিপির বাসিন্দারা তাদের জিপিকে নগদীর গ্রাম জিপির সাথে অন্তর্ভুক্ত করায় জোরালো দাবি জানালেন। ডিলিমিটেশনের ফলে সোনাই সমষ্টির বিভিন্ন জিপিতে প্রতিবাদ অব্যাহত রয়েছে। এবার সোনাইয়ের চাঁদপুর জিপির বাসিন্দারা তাদের জিপিকে নগদীর গ্রাম জিপির সাথে অন্তর্ভুক্ত করা জোরালো দাবি জানালেন। সেই সাথে নতুন জিপির কার্যালয় হিসেবে চাঁদপুর জিপির কার্যালয়কে ব্যবহার করার দাবি জানান। বৃহস্পতিবার চাঁদপুর জিপি কার্যালয়ে 3 শতাধিক পুরুষ মহিলা জমায়েত হয়ে এই দাবি জানান। তারা বলেন, ডিলিমিটেশনের খসড়ায় চাঁদপুর জিপিকে প্রায় 10 কিলোমিটার দূরবর্তী দক্ষিণ মোহনপুর জিপির সাথে যুক্ত করা হয়েছিল। এ নিয়ে প্রতিবাদ জানিয়ে তারা আপত্তি জানিয়েছেন। তাদের স্পষ্ট বক্তব্য, চাঁদপুর জিপিকে পার্শ্ববর্তী নগদীর গ্রাম জিপির সাথে যুক্ত করতে হবে। এছাড়া জিপি কার্যালয় হিসেবে চাঁদপুর জিপি কার্যালয়কে ব্যবহার করার দাবি জানান। তাদের যুক্তি, নগদীর গ্রাম জিপি কার্যালয় গৃহের নির্মাণ কাজ চলছে। বর্তমানে নরসিংপুর ব্লকে নগদীর গ্রাম জিপির কাজকর্ম চলছে। ডিলিমিটেশনের ফলে নগদীর গ্রাম জিপিতে সোনাই ব্লকের অধীনে চলে যাবে। নগদীর গ্রাম জিপি অন্তর্ভুক্ত করার লাগিয়া তো আমরা আশাবাদী আমরা এই 2 রেভিনিউ ভিলেজ নগদীর গ্রাম জিপি অন্তর্ভুক্ত হইব। প্রশাসনের কাছে, ডিসি মহাশয়ের কাছে, আরও যারা বিভাগীয় কর্মকর্তা আছেন তারা সবার কাছে আমরা আশাবাদী এটা অ্যাড হইব। তৎসঙ্গে আমরা একটা দাবি হইল গা, এখন যে জিপির নাম হইব এই নামটা নগদীর গ্রাম চাঁদপুর নগদীর গ্রাম জিপি হিসাবে যাতে নামটা দেওয়া হয়, এটার লাগে আমরা সবে বড়জুড়ে আবেদন জানাই। আর স্থায়ী অবস্থায় আছে, গড় আছে, কনস্ট্রাকশনের কাজ আরও বড় ধরনের চলের। তো এখন আমরা সোনাই ব্লকের অন্তর্ভুক্ত হয়ে গেছি, নরসিংপুর ব্লকটা খাটি গেছি গিয়া আমরা গিয়া। তখন আমরা এই এলাকার মানুষের চাঁদপুর জিপির থেকে সোনাই ব্লক আসা যাওয়াটা একটা রাস্তায় সুন্দর সুষ্ঠুভাবে করতে পারবা, মহিলার বিভিন্ন অসুবিধা হইতো না। সুবিধার লাগিয়ে আমরা দাবি জানাই আর প্রশাসনের কাছে, ডিসি মহোদয়ের কাছে। তোর সঙ্গে আমাদের একটা মাত হইল, বর্তমানে আমরা জিপি অফিসে দেখুন আপনারা সবে জিপি অফিস আমরা কিরকম সুন্দর আছে। জিপি অফিস থাকা অবস্থায় আমরা যদি নদীগ্রাম জিপি অফিস বর্তমানে মেরামতির কাজ চলের এই জিপি অফিস ব্লকের একটা কক্ষে চলের। বর্তমানে ডিলিমিটেশন সম্পূর্ণ হওয়ার পরে এই ব্লকটা সোনাই ব্লকে স্থানান্তরিত হয়ে যাবে। কিন্তু আমরা দাবি জেলা প্রশাসনের কাছে যে আমরা জিপি অফিস 2টা যাচাই করিয়া যেন পার্মানেন্ট যা আছে জিপি অফিস আছে ওই জিপি অফিসে আমরা দেওয়াও। আর আমরা এই মহিলাগুলো 12-10 কিলোমিটার কিরকম জিপি অফিসে যাইব, রাজপুরে সব মহিলাগুলোর এক মাস যে এসএসজি মেয়েরার যে জিপি অফিস ডেইলি যাইতে লাগে। এখন আমরা জিপি অফিস ওই দেখো কিরকম আমরা সুন্দর জিপি অফিস আছে। বর্তমানে আরো 30 লক্ষ টাকার কনস্ট্রাকশন কাম চলের। নদীগ্রাম জিপি বর্তমানে মেরামতি চলের। সোনাই ব্লকের তারা একটা কক্ষ তার কাম চলের। আমরা দাবি প্রশাসনের কাছে এটা 2টা বিবেচনা করিয়া যাতে আমরা ব্রাবাক পার্ট 3 জিপি অফিসটা রাখা হয়, এটা আমরা তারা কাছে দাবি জানাই আর দৃষ্টি আকর্ষণ করি। আর আগামী 2 অক্টোবর শিলচরে অনুষ্ঠিত হবে রাজদান্ডিয়া 4.0। টিম ঢাকার পক্ষ থেকে আগামী 2 অক্টোবর অর্থাৎ বুধবারে আমরা রাজদান্ডিয়া 4.0 অর্গানাইজ করতে চলেছি হাইলাকান্দি রোডে উপস্থিত আসাম প্যালেসে। এই বছর নিয়ে আমাদের 4র্থ বছর হবে। লাস্ট ইয়ার দ্য ইভেন্ট ওয়াজ এ গ্রেট সাকসেসফুল ইভেন্ট আপনাদের সহযোগিতা থাকায়। এই বছর আমরা আপনাদের সহযোগিতাই কাম্য করছি, আপনারা আসবেন এবং খুব আনন্দ ফুর্তি করবেন। 2 তারিখে করার উদ্দেশ্য হচ্ছে ওই দিন হচ্ছে মহালয়া, ওইটা হচ্ছে দেবীর আগমনীর একটা ইভেন্ট। তো ভাবলাম আমরা 2 তারিখেই করা হোক।
আর ইন্ডিয়া ইজ এ ল্যান্ড অফ ডাইভার্সিটি। খালি বাঙালিরা এখানে থাকে না, আর মুসলিমরা থাকে না এখানে, আর বিহারিরা থাকে না, সবাই মিলে থাকে। আর নবরাত্রি একটা মায়ের উৎসব, 9 দিনের একটা প্রোগ্রাম। এখানে ভারতবর্ষের বিভিন্ন এলাকায় বিভিন্ন জায়গায় এটাকে পালন করা হয়। হয়তো এটা বাংলার মধ্যে এটা দুর্গাপূজা হিসেবে পালন করা হয়, আর গুজরাটের মধ্যে আমরা নবরাত্রি হিসেবে পালন করা হয়। শিলচরের বাসীর মধ্যে অনেক হিন্দিভাষীরাও আছে, ওদের জন্য ওদের কথা মাথায় রেখে আমরা এই নবরাত্রি প্রোগ্রামটা করাই আর কি। আমাদের এটা 5টার সময় স্টার্ট হয়ে যায় আর 9টা সাড়ে 9টার ভিতরে শেষ হয়ে যায়। পুলিশ সিকিউরিটি থাকে, প্লাস আমাদের পার্সোনালও কিছু সিকিউরিটি বাউন্সার্স আনানো থাকে, যাতে একদম শৃঙ্খলা শান্তিভাবে ইভেন্টটা হয়। আমাদের প্রোগ্রাম রাজদান্ডিয়া 4.0-তে উপস্থিত থাকছেন কলকাতার জনপ্রিয় ডিজে জেনি। আমাদের ইভেন্টে কিছু রুলস এন্ড রেগুলেশন রয়েছে। অ্যালকোহল কনজাম্পশন ইজ স্ট্রিক্টলি প্রহিবিটেড। অ্যালকোহল যদি কেউ কনজিউম করে আসে তে গেটই আটকানো হয়ে যাবে, কোনো রিএন্ট্রি দেওয়া হবে না। ফিজিক্যাল টিকিট যেটা দেওয়া হয়েছে সেটা ম্যান্ডেটরি আনা, কেউ যদি না আনতে পারে ভুলবশত তে এন্ট্রি দেওয়া হবে না। মিড অফ দ্য প্রোগ্রাম কেউ যদি বাইরে যায় তো এন্ট্রেন্স দেওয়া হবে না। যদি আপনারা ফিজিক্যাল টিকিট যদি লাগে তাহলে আপনারা সুনীল সরকার লেন হাউস নাম্বার 7-এ এসে টিকিটটা কালেক্ট করতে পারেন আর কি। দেখে নিচ্ছি আজকের বিশেষ খবর আরও একবার। আসাম বিশ্ববিদ্যালয়ের সামাজিক সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে সামিল কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। এডিআরই পরীক্ষা 29 অক্টোবর তৃতীয় শ্রেণীর নিযুক্তি পরীক্ষার জন্য নতুন এসওপি জারি। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের 205তম জন্মদিন উদযাপন শিলচর প্রেস ক্লাবে। জিপির সংখ্যা কমানোয় সোনাই সার্কেল অফিসের সামনে ধর্ণা ও প্রতিবাদী কর্মসূচি বিভিন্ন দল সংগঠনের। আজকের মতো বিটিএন নিউজ এই পর্যন্তই। ধন্যবাদ।